আমি একবার ভীষণ রকম জ্বরে আক্রান্ত হলাম। যে সে জ্বর নয়, একেবারে প্রেম জ্বর। আমার যে প্রেম জ্বর হয়েছিল, সে বিষয় কেউ না জানলেও সেই ভদ্রলোক খুব করে জানত। অষ্টাদশী নির্লিপ্ততা আমিটা হুট করে প্রেমরোগে আক্রান্ত হয়ে অচেতন মনে বেখাপ্পা কাজ বাজ করে ফেলেছি। সে কি বিতিকিচ্ছিরি ঘটনা! ভাবতেই শরীরে কাঁটা দেয়। মানুষটা নিতান্তই ভদ্রলোক বিধায় আমায় ছেড়ে দিয়েছিলেন। ভদ্রলোকের সাথে আমার দেখা লোকাল বাসে। প্রতিদিন ভদ্রলোক অফিসের উদ্দেশ্যে সকাল 8:30 একই বাস স্টপ থেকে বাসে ওঠেন। বাস নামক জিনিসটা কোনো কালেই পছন্দ না হলেও ভদ্রলোকের সাথে দেখা হওয়ার পর খুব করে বাসে উঠতাম। ভদ্রলোকের সাথে আমার দেখা হলো আষাঢ়ে বৃষ্টি জড়ানো এক সকালে। কলেজের উদ্দেশ্যে যাওয়ার জন্য রিকশা, অটো কিছুই যখন পেলাম না, একমাত্র বাসই শেষ ভরসা। ছুটে ছুটে বাস স্টপে আসলাম। তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। হাঁপিয়ে উঠেছি ছুটে আসতে গিয়ে। ছাতা বন্ধ করে জামা কাপড় থেকে পানি ঝাড়ছিলাম। পুরুষালী নম্র বিনীত কণ্ঠ ভেসে এলো, মিস, আসতে ঝাড়ুন, আমার গায়ে লাগছে। চমকে পাশ ফিরে তাকালাম। ফর্মাল ড্রেসআপে, চশমা চোখে দেওয়া ভদ্রলোককে দেখে আমি হুট করে প্রেমে পড়লাম। একদম ভাঙাচোরা প্রেম যাকে বলে। হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ভদ্রলোক আমায় হা করে তাকিয়ে থাকতে দেখে বোধ হয় বিরক্তই হলেন। আমি নিচু স্বরে জবাব দিলাম, ঠিক আছে। ততক্ষণে বাসও চলে এলো। খুব বেশি লোক উঠল না। আমিও উঠে বসলাম বাসে। শেষে উঠেছি বিধায় সিট পেলাম না। পাওয়ার কথাও না। লোকাল বাসে সিট পাওয়া বড় সৌভাগ্যের কথা। ভদ্রলোক আমার সামান্য দূরে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে বাস ঝাঁকুনি দিচ্ছে। আমি বারবার তার দিকে ঝুঁকে পড়ছি। যদিও বা স্পর্শ করছে না শরীর। ভদ্রলোক ভুলেও আমার দিকে তাকালেন না, তাকালে যেন খুব পাপ হয়ে যাবে। ভদ্রলোক নামলেন আমার কলেজ থেকে 5 মিনিট আগের রাস্তায়। আমার উৎফুল্ল মনটা বিষণ্ণতার ছোঁয়া লেগে গেল। কলেজেও ঠিক মতো ক্লাস করা হলো না। ইম্পর্ট্যান্ট ক্লাস থাকলেও করা হলো না। বর্ষা কাঁধ ঝাঁকিয়ে বলল, আজ খুব অন্যমনস্ক তুই। হ্যাঁ, কিছু বললি? আমার কথায় জবাব দিল না বর্ষা। অদ্ভুত চোখে তাকিয়ে রইল। পাশ থেকে ব্যাগ উঁচিয়ে আমি বিদায় জানিয়ে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। তখনও বৃষ্টি হচ্ছে। ভিজে জুবুথুবু হয়ে বাড়ি ফিরতেই জ্বর ঝেঁকে ধরল। টানা 7 দিন জ্বরে পড়েছিলাম। সাধারণ জ্বর তো নয়, আমি তো প্রেম জ্বরে ভুগছিলাম। রবিবার এক প্রকার হন্তদন্ত হয়ে বাস স্টপে আসলাম। বাস আসার আরও 40 মিনিট আগে এসেছি। প্রহর গুনছিলাম কখন সময় আসবে ভদ্রলোক আসবেন। আমি কিন্তু তার নামটাও জানি না। খোঁজ নেওয়া যাবে সে কোনো এক সময়ে। এলাকাতেই থাকে বোধ হয়। বাস আসার ঠিক 10 মিনিট আগে ফর্মাল পোশাকে উপস্থিত হলেন ভদ্রলোক। আমি নড়েচড়ে দাঁড়ালাম। ভদ্রলোক বসে আছেন। কোনো দিকে তাকাচ্ছেন না। বড্ড ইচ্ছে করল তার পাশের চেয়ারটায় বসতে, বসা হলো না। বাস আসতেই হুড়মুড় করে উঠে পড়ল। আজ অনেক মানুষ থাকায় গাদাগাদি হয়ে গিয়েছে। মেয়ে মাত্র 3 জন। 2 জন সিট পেয়েছে, আমি একাই পাইনি। কলেজ ব্যাগ চেপে জড়োসড়ো হয়ে ভদ্রলোকের থেকে সামান্য দূরত্ব দাঁড়িয়ে আছি। বাস চলতে শুরু করেছে, কিছুক্ষণ যেতেই ঝাঁকুনি দিয়ে উঠল। আমার পেছনে দাঁড়ানো লোকটা চেপে আসলো আমার দিকটায়। আমি আরো জোরসর হয়ে দাঁড়ালাম। এদিকে আসুন। হু, ভদ্রলোক আমায় আড়াল করে দাঁড়ালেন। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। ভদ্রলোক নামার কিছুক্ষণ আগে শীতল গলায় বললেন, বাসে উঠবেন না এরপর থেকে। ভদ্রলোক নামতেই আরও একজন মহিলা নামলেন। আমি সঙ্গে সঙ্গে ধপাস করে বসে পড়লাম। কলেজে এসে বর্ষাকে খুঁজলাম। বর্ষাকে পেলাম ক্লাসে, শেষের 3 বেঞ্চ আগে বসেছে। মৃদু হেসে এগিয়ে গেলাম। কখন এসেছিস? হবে কিছুক্ষণ। ক্লাস শেষ করে কম্পাসের পেছনের দিকটায় আসলাম। অডিটোরিয়াম বিল্ডিংয়ের পেছনে বিশাল পুকুর, ঘাট বাঁধানো পুকুর। 2 জন পা ভিজিয়ে বসলাম। তোর কি হয়েছে রে মৃধা? প্রেমে পড়েছি বোধ হয়। বর্ষা বোধ হয় কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। আমি তখনও ভদ্রলোকের হিসেব মেলাতে ব্যস্ত। সে কোথায় থাকতে পারে, কোন কোম্পানিতে জব করতে পারে, কিভাবে? বর্ষার থমথমে গলা। আমি উচ্চশব্দে হাসলাম। এই তো দিন 7 আগে ঝমঝমিয়ে বৃষ্টি মোড়ানো এক সকালে তার সাথে আমার দেখা। তারপর 7 দিন প্রেম জ্বরে ভোগা আমিটা আজ সকালে প্রেম পুরুষের দেখা পেলাম। অশান্ত, উত্তাল হৃদয়টা শান্ত হলো বোধ হয়। নাম কি? আমি স্বাভাবিক গলায় বললাম, জানি না। বর্ষা কিছু বলল না। আমি বর্ষাকে নিজ থেকেও কিছু বলতে গেলাম না কিছু। বর্ষার মনোভাব বোঝা গেল না। বাড়ি ফিরলাম বাসে করেই। রিকশা, সিএনজি, অটোতে ভুলেও উঠলাম না। অপ্রিয় বাসটা প্রিয়র তালিকায় যোগ হলো। বাড়ি এসে আরেক কাণ্ড। মা বটিতে হাত কেটে ফেলেছেন।
বাবাও বাড়ি নেই। পাশের বাড়ির কাকিমাকে ডেকে আনলাম। তার সাহায্যে মাকে হাসপাতালে নিলাম। মাকে নিয়ে বাড়ি ফিরলাম ঘন্টা দেড়েক পর। বাড়ি ফেরার পথে সেই ভদ্রলোকের দেখা মিলল। তাকে দেখে খুশিতে মনটা আমার উৎফুল্ল হলেও তা বেশিক্ষণ টিকল না। লোকটা এমন ভাব করল, যেন আমায় কোনো দিন দেখেইনি। মন খারাপ হলো। মাকে নিয়ে রিকশা চড়ে বাড়িতে ফিরলাম। ততক্ষণে ভাইও স্কুল থেকে ফিরে এসেছে। পরদিন বিকালে পাশের বাড়ির রূপন্তীকে নিয়ে বের হলাম হাঁটতে। রূপন্তী আমার থেকে বছর দুয়েকের ছোট। আমায় মৃধা আপু বলেই সম্বোধন করে। পাড়ার মাঠে সবাই ফুটবল খেলছে। মাঠের উত্তরের পাশটায় ঝালমুড়ির দোকান আছে। অসম্ভব ভালো ঝালমুড়ি বানায় মতিন মামা। আমার পছন্দের ঝালমুড়ি। রূপন্তীকে নিয়ে সেদিকেই যাচ্ছিলাম। মাঠে সেই ভদ্রলোককে দেখে আমার চলন্ত পা জোড়া থেমে গেল। ব্যাট হাতে ঘামার্ত ভদ্রলোককে দেখে আমার বুক ধুকপুক করছে। কি হয়েছে আপু? আমি মৃদু হাসলাম। অস্থিরতা ঢাকতে চাইলাম। কিছু হয়নি। চলো ঝালমুড়ি খেয়ে আসি। মতিন মামাকে বোম্বাই মরিচ দিয়ে মুড়ি মাখাতে বললাম। আমি যেখানে দাঁড়িয়েছি, সেখান থেকে ভদ্রলোককে স্পষ্ট দেখা যায়। ভদ্রলোকের নাম জানি না আমি। নামটা জানা খুব প্রয়োজন। যার প্রেমে পড়লাম, তার নামটাই জানি না। ভদ্রলোক দারুণ ক্রিকেট খেলে। রূপন্তীকে কথার ছলে জিজ্ঞেস করলাম। দেখেছো ওই ভদ্রলোক কত ভালো ক্রিকেট খেলে? আমিও ছোটবেলায় খুব ক্রিকেট খেলতাম। হ্যাঁ, খুব ভালো খেলে ভাইয়াটা। খুশিতে আমার প্রাণ যায় যায় অবস্থা। উৎফুল্ল মনটাকে দমিয়ে রাখলাম। স্বাভাবিকভাবেই বললাম। তুমি চেনো ওনাকে? হ্যাঁ, চিনব না কেন? উনি তো অনুভব ভাইয়া। অনুভব? ভদ্রলোকের নাম অনুভব। বিড়বিড় করে আওড়ালাম নামখানা। অনুভব সাহেবের দিকে আমি তখনও তাকিয়ে। হঠাৎই বুকটা কেঁপে উঠল, বক্ষপট দুরুদুরু করছে। ভদ্রলোকের সাথে আমার চোখাচোখি হলো। আমি মাথা নামিয়ে নিলাম। চিবুক বুকে এসে ঠেকল। আমার খুব লজ্জা লাগলো। রূপন্তীকে আর কিছু জিজ্ঞেস করলাম না। লজ্জা লাগছিল। ঝালমুড়ি খেয়ে বাড়ি চলে এলাম। সেদিন পর আরও এক সপ্তাহ কাটল। আমি বেশ শক্তপোক্ত ভাবেই অনুভবের প্রেমে পড়েছি। আমি রোজ বাস স্টপে তার জন্য অপেক্ষা করি। তিনি নিয়ম মাফিক তার সময়ে উপস্থিত হন। কখনো এদিক ওদিক তাকিয়ে দেখেন না। সব সময় ফোনে পড়ে থাকেন। আজ ভয়ঙ্কর এক কাজ করার জন্য হাত নিস্পিস করছে। সকাল সকাল কলেজের জন্য তৈরি হয়ে বাসস্টপে চলে আসলাম। ডায়েরিটা বের করে কয়েক লাইন লিখলাম। না, মন মতো হয়নি। কাগজটা ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেললাম। একবার, দুবার, তিনবার, তবুও লেখা মন মতো হলো না। শেষবারে এসে মন মতো হতেই এক চিলতে হাসি ফুটল ঠোঁট জুড়ে। ঠোঁট এলিয়ে হাসলাম। ভদ্রলোক আসলো সেই একই সময়, 8:30। ভদ্র আজ ফোন দেখছেন না। একই ভঙ্গিতে শব্দহীন অবস্থায় বসে আছেন। মিনিটে মিনিটে ঘড়ি দেখছেন। অনুভবের শরীরে আজ নীল শার্ট জড়ানো, দেখেই বোঝা যাচ্ছে শার্ট নতুন ভাঁজ খোলা। আজ প্রতিদিনের তুলনায় একটু বেশিই পরিপাটি। দেখতে বেশ লাগছে। আমি আজ তার পিছু পিছুই উঠলাম। তিনি সিট পেলেন। আমার ভাগ্য ভালো নয়। আমি সিট পেলাম না। অনুভবের ঠিক সামনে দাঁড়িয়ে রইলাম। অনুভব একটু বেশি মানবতাবাদী লোক কিনা। আমায় তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এই মেয়ে, এখানে বসো। আমি প্রথমে রাজি হলাম না। বললাম, না না, দরকার নেই। আপনি বসুন। এই মেয়ে বসতে বলেছি? অনুভবের ধমক খেয়ে ভদ্রমেয়ের মতো বসে পড়লাম। আমার পাশেই বসে আছেন এক মধ্যবয়স্ক মহিলা। আমি লুকিয়ে চিরকুটটা খুলে আরেকবার চোখ বুললাম। ছোট ছোট অক্ষরে লেখা, প্রিয় অনুভব, আমার প্রেমরোগের ওষুধ, আপনি কি জানেন? প্রথম দেখাতেই আপনায় দেখে আমি প্রেমজ্বরে আক্রান্ত হয়েছিলাম। আপনায় দেখলেই আমি পুরোদস্তুর হারিয়ে ফেলি নিজেকে। আপনি আশেপাশে বড্ড হাঁসফাঁস লাগে। কেন বলুন তো? ইতি। প্রেমরোগে আক্রান্ত মেয়ে। কয়েক লাইনের ছোট্ট চিরকুট। কত ভেবে চিনতে লেখা চিরকুট। বাড়ি থেকে একটা খামও বানিয়ে এনেছি। কি পাগলামি! ছোট্ট খামে ভরে নিলাম চিরকুটটা। পাশে বসা মধ্যবয়সী ভদ্রমহিলা কানে ফিসফিস করে বললেন, পছন্দ করো বুঝি? আমি আলতো হেসে মাথা নাড়ালাম। ভদ্রমহিলাও হাসলেন। পাশ ফিরে জানালার বাইরে তাকালেন। আমি খুব সাবধানে তার ব্যাগে খামখানা রেখে দিলাম। যেহেতু তিনি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছেন, সেহেতু তার টের পাওয়ার কথা নয়। আমি চোখ বুঝে মাথা এলিয়ে দিলাম সিটে। মিনিট খানিক পরপর এক চোখ খুলে তাকে আপাদমস্তক পরোক্ষ করে নিলাম। অনুভব সারাটা রাস্তায় কেবল একটি বারই আমার দিকে তাকিয়েছেন। তার ওই তীক্ষ্ণ চাহনি আমায় কিছুটা ভড়কে দিল। কলেজে এসেও শান্তি পেলাম না। অনুভব কি পড়েছে চিরকুটটা? কি ভাবছে? মেয়েটা বড্ড বেহা। ক্লাসে মনোযোগ দিতে পারলাম না। কোনো রকম ক্লাস শেষ করলাম।
বর্ষা সবগুলো ক্লাস শেষ করতে চাইল, আমি বাধা দিলাম না। ও করুক। আমি পুকুর ঘাটে এসে বসলাম। আগামীকাল শুক্রবার, রূপন্তীকে নিয়ে আবারও বের হব। ওর থেকে কায়দা করে জেনেই ছাড়ব, অনুভবদের বাড়ি কোথায়। আচ্ছা, অনুভব কি বিবাহিত? অজানা আশঙ্কায় বক্ষপট কেঁপে উঠল, ঠোঁট তিরতির করে কাঁপছে। আমার প্রথম ভালো লাগা, প্রথম প্রেম। এক নিমিষেই অনুভবকে হারানোর ভয়টা ঝেঁকে বসল মনে। বর্ষা আসলো একটা ক্লাস করেই। আমার অবস্থা দেখে বুঝল মন খারাপ। কি হয়েছে তোর, এতটা অন্যমনস্ক কেন? অনুভব যদি বিবাহিত হয়? বর্ষা ভ্রু কুঁচকে বলল, অনুভবটাকে? লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে বললাম, সেই ভদ্রলোক। বর্ষা প্রথমে কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে রইল আমার দিকে। আমার অস্বস্তি হল। বর্ষা কিছুটা কঠিন সুরে বলল, এগুলো ছাড় মৃধা, এসব নিয়ে ভাববি না, পড়াশোনায় মনোযোগ দে, তোর জন্য ভালো কেউ অপেক্ষা করছে। বর্ষার কথাটা আমার ঠিক পছন্দ হলো না। আমি তাই কথা বাড়ালাম না। হবেই বা কিভাবে? ওর কথার টোনটাই ঠিক নেই। ওর থেকে বিদায় নিলাম। আজকে রিকশা নিয়েছি, বাসে এই সময়ে চড়ার ইচ্ছে নেই। ভর দুপুরে ঘামে ভেজা শরীর নিয়ে কেই বা বাসে ঠেলাঠেলি করে। যদিও বা প্রথম প্রথম প্রেমে পড়ে, এই আমি বাসটাকেও ভালোবেসে ফেলেছিলাম। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে যেই না বাড়িতে ঢুকব, সেই সময়ই কেউ একজন ঝাপটে ধরল আমায়। প্রথমে ভয় পেলেও, পরবর্তীতে বুঝে ফেললাম মেয়েটাকে। তনুশ্রী মজুমদার, আমার বন্ধু, প্রিয় সখী। মেয়েটা চট্টগ্রাম থাকে। মাধ্যমিকের কয়েক বছর একসঙ্গে থাকা হলেও এসএসসি দিয়েই ওরা ওদের নিজ শহর চট্টগ্রামে ফিরে গিয়েছে। কি রে তনু, তুই কখন এলি? অনেকক্ষণ, সকাল সকাল এসেছি। চল চল ভেতরে চল, কত শত গল্প জমে আছে। আমার বিস্ময়টা যেন কাটছেই না। 1.5 বছর পর মেয়েটার সাথে দেখা। এলেমেলো পায়ে বাড়িতে ঢুকলাম। মা, আন্টি গল্প করছে। তন্ময় পাশেই টিভি দেখছে। আন্টি আমায় দেখে মিষ্টি হেসে বললেন, কি রে মৃধা, কেমন আছিস মা? আমি হেসে জবাব দিলাম। তনুশ্রীকে নিয়ে আমার রুমে আসলাম। ফ্রেশ হয়ে 2 বান্ধবী মনের কথা বলতে বসলাম। দরজা আটকে বসলাম। বাইরে তখন আকাশ মেঘলা। বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রিয় বান্ধবী সাথে থাকলে তো হয়েই গেল। জনে গল্প ছেড়ে ছাদে ছুট লাগালাম। ঝুম বৃষ্টিতে মন খুলে ভিজলাম। আগে স্কুল থেকে ফেরার পথে কত ভিজতাম, কত স্মৃতি। মা খুব বকলো বেশিক্ষণ ভেজার জন্য। জনেরই ঠান্ডা লেগে গেল। আমার একটু বেশিই লাগলো, হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ। তনুরা ঢাকায় এসেছে সপ্তাহ খানেকের জন্য। আন্টির নাকি ইদানিং খুব বুকে ব্যথা করছে, চট্টগ্রামে ডাক্তার দেখালেও আঙ্কেল বলল ঢাকার নামি দামি ডাক্তারও দেখাতে। আরও সামনে পূজা, শপিংও করতে পারবে। তনু আর আমি খাওয়ার পরে রুমে বসে গল্প করছি। গল্পের মাঝে তনু কিছুটা লাজুক গলায় বলল, আমি প্রেমে পড়েছি রে মৃধা। সত্যি? আস্তে, মা শুনতে পাবে। আমি আনন্দ, উৎফুল্লতা মেশানো কণ্ঠে বললাম, পুরো কাহিনী বল। শুভ্রদীপ দা, আমাদের কলেজের মাস্টার্সের ছাত্র। ভালো গান করে। কলেজের প্রথম দিন তার গান শুনেই প্রেমে পড়েছি রে মৃধা। কি যে ভালো গায়, তোকে বলে বোঝাতে পারবো না। প্রেম করছিস? সন্দিহান গলায় প্রশ্ন করলাম। লজ্জায় তনুর চিবুক গলায় এসে ঠেকল। মিনমিন করে বলল, হ্যাঁ, বছর খানেক ধরে। আমি খুব খুশি হলাম ওর জন্য। শুভ্রদীপ দাকেও দেখালো। জনের কাপল ছবি। দারুণ মানিয়েছে জনকে। আমিও ওকে অনুভব সাহেবের কথা বললাম। পুরোটা বললাম। জনে ঠিক করলাম কলেজে যাব। আগামী রবিবার তনুকে নিয়ে কলেজে যাব, তনুরও অনুভবকে দেখা হয়ে যাবে। আমি যে একখানা অভদ্র কাজ করে ফেলেছি, সে কথা বেমালুম ভুলে বসলাম। পুরনো বান্ধবী পেয়ে সব ভুলে বসেছি। বিকালে তনু আর রূপন্তীকে নিয়ে বের হলাম। বিকাল বলা চলে না, সন্ধ্যের আগ মুহূর্ত। কি যে ভালো পরিবেশ। আজ আবারও গেলাম বড় মাঠের কাছে। খেলা চললেও কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে পেলাম না। পাওয়ার কথাও নয়। আজ তো তার অফিস আছে, তাকে এই সময়ে পাওয়া সম্ভব নয়। আমরা 3 ঝালমুড়ি খেলাম, ফুসকা খেলাম, আরও অনেক মজা করলাম। রাতে মা জানালো কাল শপিং এ যাবে। আমি খুশি হতে পারলাম না। একে তো শুক্র, শনি 2 দিন ভদ্রলোকের দেখা মিলবে না। শেষ ভরসা ছিল আগামীকাল বিকাল, তাও বন্ধ হচ্ছে। আমি না পারতে রাজি হলাম। বিকালে বের হওয়ার কথা থাকলেও আমরা বের হলাম 12টার দিকে। তনু আর আমি এক রিকশায় যাব, আন্টি আর মা যাবে এক রিকশায়। মলের সামনে নেমে দাঁড়ালাম আমি আর তনু। শপিং শেষ হলো 4টা নাগাদ। আমরা বাড়িতে ফিরলাম 4:30টায়। আমি তনুকে নিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। মা বকলেও কথা কানে তুললাম না।
আমার কাছে এখন প্রয়োজনীয় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ অনুভবকে দেখা। গোটা একটা দিন তাকে দেখি না। তনু আর আমি তাড়াহুড়োয় আসলাম বড় মাঠের সামনে। পাগল প্রায় হয়ে খুঁজতে থাকলাম কাঙ্ক্ষিত ব্যক্তিকে। ভদ্রলোককে মাঠে না দেখে দিশেহারা মন অস্থির হলো। হন্য হয়ে মাঠের আশপাশ খুঁজে চললাম। কোথাও না পেয়ে হতাশ হলাম। প্রিয় ফুসকাটাও বিরক্ত লাগলো। গালে গাপুস করে টুসছিলাম এক প্রকার। তনু খুব করে হাসল আমার কাণ্ড দেখে। আমি বিরক্তিতে নাক মুখ কুঁচকে অন্য দিক ফিরলাম। আচমকাই চোখে বাঁধল পরিচিত পুরুষটা। মাঠের এক কোণে বসে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। আমি উত্তেজনায় কিছুটা লাফিয়ে উঠলাম। আমার অবস্থান মনে করে গুটিয়ে নিলাম নিজেকে। তনু আমায় অস্বাভাবিক আচরণ করতে দেখে বলল, কি রে, তোর পেয়ার লালকে পেয়েছিস? হ্যাঁ, ওই যে ব্রাজিলের টি শার্ট পরা ফর্সা লোকটা। তনু দেখার চেষ্টা করল, যদিও বা খুব ভালো করে দেখা যাচ্ছে না। অনুভব আমাদের থেকে বেশ অনেকটা দূরেই রয়েছে। তনু বিরক্ত নিয়ে বলল, দূর দেখা যাচ্ছে না, চল না মৃধা ওই দিকটায় যাই। হ্যাঁ চল চল। দুই বান্ধবী চললাম। যতটা কাছাকাছি যাচ্ছি ততটাই বুক ধুকপুক করছে। আমরা কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালাম। এমন ভাব করলাম যেন খেলা দেখছি। তনু ফিসফিস করে বলল, তোর পছন্দ আছে রে মৃধা। ভাইয়া খুব সুন্দর, তোর সাথে খুব ভালো মানাবে। হতাশার নিঃশ্বাস ফেলে বললাম, ওনার যদি অন্য পছন্দ থাকে তখন আমি কি করব তনু? আমরা দুজন আরো কিছুক্ষণ ফিসফিস করলাম। অনুভব সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে চলে গেল। আমি তনুকে নিয়ে অনুভবের পিছু নিলাম। যদিও দূরত্ব ছিল অনেকটা, এমন ভাব করছিলাম যেন নিজেদের বাড়ি ফিরছি। অনুভব একবার ও পিছু ফিরে চাইল না। বুঝলাম সে আমাদের খেয়াল করেনি। অনুভব দোতলা একটা বাড়িতে ঢুকে পড়ে। বুঝে ফেললাম এটাই ওনাদের বাড়ি। আমি খুশিতে তনুকে ঝাপটে ধরে বললাম, ফাইনালি অনুভবদের বাড়ি খুঁজে পেলাম। রবিবার কলেজ খুলতেই তনুকে নিয়ে বাসস্টপে যথাসময়ে হাজির। ভদ্রলোকের আসার সময় দেখে আমি আজ একটু অবাকই হলাম। আমরা বাসস্টপে পৌঁছে দেখি ভদ্রলোক বসে আছেন। অনুভবকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। আমি ঘড়িতে সময় দেখে নিলাম, 8:10 বাজে। অনুভব আজ 20 মিনিট আগে এসেছে। তনু আমি ফিসফিস করে কথা বলছিলাম। অনুভবের থেকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছি। বাসে উঠে আজ দুজনেই সিট পেলাম। অনুভব কেথায় বসেছে তা দেখার সৌভাগ্য হলো না আজ আর। তনুকে নিয়ে কলেজে এসে বর্ষাকে খুঁজতে লাগলাম। বর্ষার সাথে আমার কলেজে উঠে বন্ধুত্ব হয়েছে। বর্ষাকে পেলাম পুকুর ঘাটে। বর্ষা ফোনে কথা বলছিল, আমাদের দেখে দ্রুত কল কাটল। আমি আর তনু হাসি মুখে এগিয়ে গেলাম ওর দিকে। বর্ষা আমাকে দেখে কেমন জোরপূর্বক হাসল মনে হলো। ওকে, তোকে বলেছিলাম না তনুর কথা? আমার বেস্ট ফ্রেন্ড তনু। বর্ষার মুখটা চুপসে গেল। নিচু গলায় তনুর সাথে হাই হ্যালো কেমন আছো বলল। আমি বিশেষ পাত্তা দিলাম না ওর অদ্ভুত ব্যবহারে। হয়তো ডিপ্রেশনে আছে বা অন্য কিছু। তনুকে নিয়ে ক্লাসও করলাম। ক্লাস শেষে ফুসকা খেলাম। বর্ষাকে ওর ভাই নিতে আসলো। আগে কখনো দেখিনি ওর ভাইকে। বর্ষার ভাই তুষার আমাদের সাথে টুকটাক কথা বলে বর্ষাকে নিয়ে গেল। বর্ষা যেতেই তনু আমায় বলল, তোর এই বর্ষার আচরণ স্বাভাবিক লাগছে না। ওর ভাইও কেমন করে তোকে দেখছিল। আমি তনুর কথায় বিশেষ পাত্তা দিলাম না। বললাম, বাদ দে তো। তনুকে নিয়ে চললাম অনুভবের অফিসের ঠিকানায়। রিকশা করে অনুভব যেই জায়গায় নামতো ওখানেই নামলাম। চারপাশ খুঁজলাম অনেকক্ষণ কিছুই পেলাম না। অনেকটা হাঁটাহাঁটি করে একটা বিশাল বিল্ডিং চোখে পড়ল। দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম অনুভব নামের কেউ আছে কিনা। দাঁড়ানো প্রথমে বলতে না চাইলেও আমার জোরাজুরিতে বলতে রাজি হলো। অনুভব এখানেই চাকরি করে। আমি তনুকে নিয়ে খুশি মনে ফিরে এলাম বাড়িতে। পরের 4 দিন এত দ্রুত কাটল বুঝতেই পারলাম না। 4 দিন আমি আর তনু খুব ঘুরেছি। মাঝে 2 দিন কলেজে গিয়েছিলাম, বাকি 2 দিন যাওয়া হয়নি। আজ তনুরা চলে যাবে। এতদিন কি আনন্দই না করলাম, আর আজ আমার বেস্ট ফ্রেন্ড, প্রিয় বান্ধবী চলে যাবে। ভীষণ কষ্ট হচ্ছে। তনুকে বিদায় দিতে স্টেশন অবধি সাথে গেলাম। শেষবার জড়িয়ে ধরে বিদায় দিলাম। বাড়ি এসে উদাসীন মনে বসে রইলাম। 2 দিন পর কলেজে যাচ্ছি। বাসস্টপে এসে দেখি অনুভব এখনো আসেনি। বাস আসার আগেই তিনি আসলেন। জনে উঠলাম। ভাগ্যক্রমে পাশাপাশি সিট পেয়ে বসলাম। আমি জানালার পাশের সিটে আর অনুভব আমার পাশে। আমি আনন্দে উৎফুল্লে কি করব বুঝে উঠতে পারছিলাম না। কিছুদূর পথ যেতেই অনুভবের গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। আমার খুশিটা এক নিমেষেই হারিয়ে গেল। মনে পড়ে গেল কিছুদিন আগের করা কাজের কথা। চিরকুটটা তুমি দিয়েছিলে? আমি তার দিকে তাকালাম না। লজ্জায় জানালার বাইরে তাকিয়ে রইলাম।
পুরোটা রাস্তা আমি লজ্জায় হাঁসফাঁস করে কাটিয়েছি। অনুভব আর কিছুই বলল না। নিজের গন্তব্যে পৌঁছে গেল। ক্লাস শেষে কলেজ থেকে বার হওয়ার সময় চোখে বাঁধল বর্ষার ভাইকে। আমি কথা না বলেই রিকশা নিলাম। দুদিন পরই জানলাম বর্ষাদের বাড়ি থেকে প্রস্তাব এসেছে আমার জন্য। এটুকু শুনেই মেজাজ খারাপ হলো। পরদিনই কলেজে চললাম। আজ সাহস করে অনুভবের কাছে গেলাম। শুনুন। অনুভব ফিরে তাকালো। বাস আসতে আরো 10 মিনিট বাকি। অনুভবকে পাশে ডাকলাম। সেদিনের চিরকুটটা আমিই দিয়েছিলাম। আপনি আমার চিরকুটের জবাবটা দিবেন, প্লিজ। অনুভব কিছুই বলল না। বাস আসতেই উঠে পড়ল। আমি আর বাসে উঠলাম না। বিষণ্ণ মন নিয়ে কলেজে আসলাম। মাকে সরাসরি না করেছি, এখন বর্ষাকে শিক্ষা না দিলে মোটেও হচ্ছে না। মেয়েটা বাড়াবাড়ি করেছে। বলেছি একজনকে পছন্দ করি, তারপর ও কিভাবে পারল? বর্ষা তখন ক্লাসে বসেছিল। আমি ক্লাস করলাম, তবে ওর দিকে ফিরেও তাকালাম না, আর না পাশে বসলাম। আমি বসেছিলাম দ্বিতীয় বেঞ্চে। বর্ষা মাঝখানে হয়তো। ক্লাস শেষে বের হতেই বর্ষা ডাকতে ডাকতে কাছে আসলো। কি রে মৃধা, কি হয়েছে তোর? কি হবে? কথা বললি না, পাশেও বসলি না। কি হয়েছে? কি হয়েছে সেটা আমার থেকে তুই ভালো জানিস। তোকে বলেছিলাম না আমি অনুভবকে পছন্দ করি? তোর ভাইয়ের প্রস্তাব কোন সাহসে আমার বাড়ি অবধি যায়? আমার ভাইয়া তোকে ভালোবাসে। তো আমি কি করতে পারি? আমার পছন্দ আছে, আর আমি ওকেই বিয়ে করব। তুই আর তোর পুরো ফ্যামিলি আমার থেকে দূরে থাকবি। কলেজ থেকে বাড়ি ফিরতেই রুমে গিয়ে ফ্রেশ হলাম। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছি। হঠাৎই অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসলো। ওপেন করতেই দেখলাম সেখানে লেখা, আজ বিকালে বড় মাঠের ওই পাশে এসো, আমি অপেক্ষা করব। আন্ডারস্কোর অনুভব। মেসেজটা পড়ে খুশিতে কতক্ষণ যে লাফিয়েছি বলার বাইরে। বিকাল হতেই বের হয়ে পড়লাম। আজ একাই যাব। নিজেকে নীল রঙের সেলোয়ার কামিজে সাজিয়েছি। অনুভব কি বলবে আমায়? উনি আমার নাম্বার পেল কোথায়? হাবিজাবি জিনিস ভাবতে ভাবতে চলে এলাম। অনুভব দাঁড়িয়ে ফোন টিপছিল, আমায় দেখে মৃদু হাসল। লজ্জায় আমার গাল দুটো রক্তিম হয়ে উঠল। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে এক প্রকার। অনুভব বললেন, ঠিক আছো তুমি? আমি মাথা নাড়ালাম। তিনি আমার হাতে একখানা খাম গুজে দিয়ে বললেন, তোমার চিঠির উত্তর। 2 মিনিট কথা হলো না। নিস্তব্ধতা কাটিয়ে তিনি বললেন, আজ আমি আসিনি মৃধা। আমি চমকালাম, থমকালামও। লোকটা আমার নামও জানে? নিমৃধা, এই নামে কেউ আমায় ডাকে না। সাধারণত মৃধা বলেই ডাকে। লোকটা খোঁজ নিয়েছে আমার বিষয়ে। ভদ্রলোক বড় বড় পা ফেলে ছুটে যাচ্ছেন, পেছনে ফেলে যাচ্ছেন গোলক ধাঁধায় ফেলে যাওয়া মেয়েটাকে। আমি খামটা যত্ন করে আগলে নিয়ে বাড়িতে ফিরলাম। দরজা আটকে খাম খুললাম। নিমৃধা, তুমি কি জানো প্রেম রোগে আক্রান্ত মেয়ে প্রথম দেখাতেই মনে প্রেমের দোলা জাগিয়ে তুলেছিলে। বৃষ্টিভেজা সকালে এক কিশোরী মেয়েকে দেখে হোঁচট খাই আমি। সে জানতও না আমি ওই প্রথম বাসস্টপে গিয়েছিলাম। সেদিন আমার বাইকে তেল ছিল না, সিএনজি রিকশা কিছুই না পেয়ে বাস ধরতে চলে গেলাম। কে জানতো সেই সকালেই আমি মরণ ব্যাধিতে পড়ব। কলেজ ড্রেস পরা কিশোরী মেয়েটা আমায় ভেতর দিয়ে এলোমেলো করে দিবে। কিশোরী মেয়েটাকে এক নজর দেখতে বারবার ছুটে গেলাম বাসস্টপে। 1 দিন, 2 দিন, 3 দিন পার হলেও সে আর বাসস্টপে আসলো না। খোঁজ নিয়ে জানতে পারলাম, নিমৃধা, নিমৃধা রহমান আমার ছোট্ট অনুভূতির নাম। আস্ত এক ভালোবাসা মেয়েটা। প্রেম জ্বরে পড়েছিল, টানা 7 দিন তার দেখা মেলেনি। অথচ আমার প্রিয় বাইকটা পড়ে রইল অবহেলায়। প্রতিদিন নিয়ম করে বাসস্টপে আমার দেখা মিলত। প্রেমে আমি হলাম পাগলাটে প্রেমিক। আমার মাও বুঝে ফেলল। তিনি পুরোটা শুনে খুব হেসেছিলেন। জানো নিমৃধা, তুমি খুব আদুরে, একদম বেড়াল ছানার মতো। তোমার চিরকুটটা পড়ে খুব হেসেছিলাম। নিমৃধা, তোমায় একটা সিরিয়াস কথা বলি। তুমি কিন্তু একদম আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছ। শোনো মেয়ে, তুমি কিছুদিনের মাঝেই একটা সারপ্রাইজ পেতে চলেছ, এটা আমার তরফ থেকে। ইতি। তোমার প্রেম রোগ। আমি কিছু মুহূর্ত থম মেরে বসেছিলাম। অনুভব নাম ভদ্রলোকও নাকি নিমৃধা নামক মেয়েটার প্রেমে পড়েছে। আমার দিনগুলো খুব আনন্দে কাটতে লাগলো। হুট করে এক সন্ধ্যায় অনুভব সত্যি আমায় সারপ্রাইজ দিলেন, একদম বউ করে নিলেন। সেই সন্ধেই আমি নিমৃধা রহমান থেকে মিসেস অনুভব আহমেদ হলাম। আকদ হওয়ার পর বের হলাম 2 জনে। আমার পরনে মিষ্টি রঙের একটা জামদানি জড়ানো, সে সাদা পাঞ্জাবি পরিহিত। বাইকে করে পুরো শহর ঘুরলাম। এই যে মিসেস আহমেদ, খুশি তো? সমাপ্ত।